হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনা আছে বেশ কিন্তু ভয়ের এবং বেশ অদ্ভুত। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং আগের দিনের এপিসোডটা অনেকেই শোনোনি অথবা অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছায়নি, তাদেরকে বলবো ঘটনাটা শুনে আসো, বেশ অদ্ভুত। আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে শিপ্রা ব্যানার্জি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ব। কলকাতার বেহালার ঘটনা, একটা ভাড়া বাড়িকে কেন্দ্র করে। আমি যখন ঘটনাটি সিলেকশন করার জন্য পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল। চলে যাচ্ছি ঘটনায়। দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের একটি বাড়ির ঘটনা। সঠিক লোকেশনটা লিখতে পারলাম না, তার জন্য দুঃখিত। দোতলা বাড়ি, সামনেই বাসস্ট্যান্ড, একদম জমজমাট জায়গা। বাড়ির মালিক আগে দোতলায় থাকতেন, কিন্তু এখন দোতলাটা তালা বন্ধ করে শুধু একতলা ভাড়া দেবেন বলে ঠিক করেছেন। নিজে পরিবার নিয়ে অন্যত্র বাস করেন। এত সুন্দর লোকেশনে বেশ বড়সড় নিজে দোতলা বাড়ি থেকেও বাড়িওয়ালা কেন অন্য জায়গায় বাড়ি ভাড়া করে থাকেন, এই প্রশ্নটা মধুমতির মনে একবারও এলো না। এটাই আশ্চর্যের। আসলে একটা বড়সড় বাড়ি ভাড়া নেওয়াটাই তখন ছিল ওর একমাত্র উদ্দেশ্য। ওর বিউটি পার্লার ভালোভাবে চালাতে এরকম একটা বাড়ির দরকার ছিল ওর। ছেলে বিট্টুর যখন সবে 3 বছর বয়স, তখনই স্বামী অর্ণবের সঙ্গে ডিভোর্স হয়ে যায় মধুমিতার। অর্ণবের পরনারী আসক্তই ওকে এই পথ নিয়ে বাধ্য করেছিল। মধুমণি আমার ছোটবেলার বান্ধবী। বাপের বাড়িতে এসে উঠেও মধুমতির প্রখর আত্মমর্যাদা বোধ স্বনির্ভর করে তুলেছিল ওকে। বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করে ও বাপের বাড়িতেই একটা বিউটি পার্লার খুলেছিল, কিন্তু ওখানে জায়গা কম, ঘর মাত্র 2টো। তাই বাড়ি ভাড়া নেওয়ার কথা ভাবছিল। একটা বাড়ির হদিশ যখন মিলল, মধুমতি আনন্দে আটখানা হয়ে গেল। ঠিক যেমনটি চেয়েছিল ওই বাড়িটা যেন ঠিক তেমনই। একতলায় 3টে বড় বড় ঘর, কিচেন, টয়লেট সবই আছে। ভাড়াটাও খুব কমই। মধুমতির মা একটু খুঁতখুত করছিলেন, এত বড় বাড়ি এত কমে ভাড়া, বাড়িটার কোনো দোষ টোষ নেই তো? মধুমতি রেগে বলেছিল, বাড়ির আবার কি দোষ থাকবে? দোষ কোনো বাড়ির থাকে না, থাকে মানুষের। মার কথা বাড়িও না। নির্দিষ্ট দিনে মধুমতি গৃহ প্রবেশ করল। ঘরগুলো বিউটি পার্লারের সাজ সরঞ্জাম দিয়ে সাজিয়ে তুলল। 2টো ঘরের মোটামুটি সবকিছুই সাজানো হয়ে গেল। অপেক্ষাকৃত ছোট ঘরটা মধুমতি বিশ্রামের জন্য রাখল। প্রায় জনাদশেক মেয়ে কাজ করে মধুমতির কাছে। সকাল 10টায় পার্লার খুলে যায়। দুপুরে কাস্টমার কম থাকে বলে ওই সময়ে মেয়েরা ওই ঘরটা একটু বিশ্রাম নিতে পারবে। ছোট ফোল্ডিং খাট 2-3টে পেতে দিলেও হয়। মেয়েরাও খুব খুশি। প্রথম 2-3 দিন সবকিছু ভালোই চলল। মধুমতির বাপের বাড়ি একটু দূরে, ওখান থেকে পুরনো কাস্টমাররাই ভিড় জমালো। মধু বিউটিশিয়ান নাম তার দিল। সারাদিন এখানে কাজ করলেও মধু রাতে কিন্তু পার্লার তালাবন্ধ করে বাপের বাড়িতেই চলে যেত। ওটাই ছিল ওর মায়ের অন্যতম চাওয়া। মেয়েরাও সব আশেপাশের এলাকা থেকেই আসতো। রাতে সবাই ফিরে যেত যে যার বাড়িতে। 3 দিন পর থেকেই সমস্যা দেখা দিল। সকালে বাড়ির তালা খুলেই মধু চমকে উঠল। সব সাজের জিনিসগুলো টেবিল থেকে নিচে পড়ে আছে। আয়নাগুলোয় কালো কালি মাখানো, লাইটের বাল্ব ভাঙা, যেন একটা ঝড় বয়ে গেছে ঘরে। একে একে মেয়েরা সব এসে পৌঁছালো। তারাও সব দেখে শুনে চমকে উঠল।
নিশ্চয়ই বিড়ালের কাজ, বুঝলে দিদি, মধুমতির এক কাজের মেয়ে বলল। মেয়েরা সবকিছু সাজিয়ে গুছিয়ে আগের মতো করে ফেলল, আয়নাগুলো মুছে ঝকঝকে করে দিল। কিন্তু সেদিন দুপুরে একটা কাণ্ড হলো। একটি মেয়ে টয়লেটে গিয়েছিল, একটু পরেও ফিরে এসে যা বলল তা তো রীতিমতো অবাক করা ব্যাপার। ও বলল, টয়লেটে কে যেন আমার জামার পিঠে চেন টেনে খুলে দিয়েছিল, তারপর আমার গায়েও হাত দিয়েছে। শুনে সবাই ভয় পেয়ে গেল। মধুমতিকে প্রশ্ন করে, দিদি এসব কি হচ্ছে বলো তো? মধুমতি ওদের অনেক বুঝিয়ে তখনকার মতো পরিস্থিতি সামাল দিল। রাতে বাড়ি ফিরে মাকে সব বলল। ওর মা বলল, এই ভয়টাই পাচ্ছিলাম আমি, এত কম ভাড়া কেন বাড়িটার, আর বাড়িওয়ালা কেন নিজে বাড়িতে থাকতেও অন্য জায়গায় বাড়ি ভাড়া করে থাকে? তখন তোর একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। মধুমতি মনে মনে খুব দমে গেল। এই ভূতের উৎপাত কি ওর স্বপ্নের বিউটি পার্লারে উঠে যাবে? পরের দিন মায়ের পরামর্শে একটি ছোট সংকটমোচন হনুমানজির মূর্তি পার্লারের কোণের দিকে রাখল। একটু ধূপ আরতি করে প্রার্থনা করল যেন ওদের কোনো বিপদ আপদ না হয়। তারপর থেকে ওই ঘরটায় আর কোনো সমস্যা হয়নি, কিন্তু অন্য ঘরগুলোতে উৎপাত লেগেই থাকত। কেউ যদি দুপুরে একটু বিছানায় বিশ্রাম নিত, সে দেখতে পেত পাশে ছায়ার মতো কেউ শুয়ে আছে। সিঁড়ি বেয়ে ছাদে ওঠাই যেত না, গা কেমন ভারী ভারী লাগত। একবার একটি মেয়ে ছাদে উঠে ভয়ে চিৎকার করে উঠেছিল। সে বলল, কেউ যেন ওর গলা টিপে ধরছিল। দুদিন ধরে গলায় ব্যথা ছিল। এবারে মধুমতির মা একজন গুণিনকে খবর দিলেন। সে এসে কি সব যাগযজ্ঞ করল আর বলল, এই বাড়িতে একটা ছেলের আত্মা আছে, ও এখানে আর কাউকে থাকতে দিতে চায় না, ও একাই এই বাড়িতে থাকতে চায়। আমি কিছু ব্যবস্থা করে দিচ্ছি যাতে ও একতলায় একদম না নামে, ও দোতলাতেই থাকুক, ওকে পুরো তাড়ানো যাবে না। ও খুব অসুখী একটা অতৃপ্ত আত্মা। তোমাদেরও বলছি, একদম দোতলা সিঁড়িতে চড়বেন না, ছাদে যাবে না। একতলাতেই কাজকর্ম সেরে রাতে যেমন বাড়ি চলে যাচ্ছ তাই যাবে। ওকে বিরক্ত না করলে ও তোমাদের কোনো ক্ষতি করবে না। এবারে মধুমতি ওর বাড়িওয়ালার বাড়ি গিয়ে চড়া হলো। বলল, কি কাকু, একটা ভুতুরে বাড়ি আমাদের ভাড়া দিয়েছেন, আপনি কি করে পারলেন বলুন তো? আর যদি আমার বা অন্য মেয়েদের কোনো একটা ক্ষতি হয়ে যেত? বাড়িওয়ালা সমরবাবু কাছুমাছু মুখ করে প্রথমে সব অস্বীকার করলেও পরে স্বীকার করলেন, হ্যাঁ মা, আমারই ছোট ছেলে একেবারে মায়ের সঙ্গে ঝগড়া করে গায়ে আগুন দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে ওর উৎপাত অতৃষ্ট হয়ে আমরা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি ভাড়া করে আছি। অল্প বয়সে অপমৃত্যু কিনা, তাই ওর আত্মার শান্তি হয়নি। বহু চেষ্টা করেছি যাতে ও মুক্তি পায়, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। মধুমতি বলল, কিন্তু কাকু, দোতলায় তো তালা দেওয়া, সেখানেও কিভাবে থাকছে? সমরবাবু ম্লান হেসে বলল, ও কি তালাবন্ধ ঘরে আটকানো যায়? দোতলায় ও ঘরেও ছবি আঁকত, গিটার বাজাতো, নিজের মতো পড়াশোনা করত। মৃত্যুর পরও কিন্তু আমাদের বাড়ি ছাড়া করলো। ও একাই ওই বাড়িতে থাকতে চায়। মধুমতি অবাক হয়ে গেল এই কাহিনী শুনে। তারপর থেকে ওই গুণিনের পরামর্শ মতো ওরা একতলার ঘরগুলো ব্যবহার করতে লাগলো, ভুলেও দোতলায় ওঠার চেষ্টা করতো না। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা বাড়াতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আগের দিনের 311 নম্বর এপিসোডটা শোনোনি তারা অবশ্যই ঘটনাটা শুনে আসো। বেশ ভয়ের কিন্তু ঘটনাটা, অনেকের কাছে হয়তো
নোটিফিকেশন পৌঁছায়নি, অনেকেই হয়তো ঘটনাটি শোনোনি, তাই রিকোয়েস্ট করছি ওই ঘটনাটা শুনে আসো। এবং বলতে চাই যারা শেষ অবধি ঘটনা শুনছো, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে, দ্বিতীয় ঘটনাটাও কিন্তু লিখেছে শিপ্রা ব্যানার্জি। তার জেঠুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি উল্লেখ করেছে। এবং আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটা বেশ বড় ঘটনা, সেই ঘটনাটা বেশ অদ্ভুত লাগবে। তবে তারই লেখা শিপ্রা ব্যানার্জির যে দ্বিতীয় ঘটনাটি আছে তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার জেঠুর কিছু সত্যি কাহিনী বলতে চাই। জেঠুর ছিল তাসের নেশা। তখন ওনার অল্প বয়স, সবে কলেজে ভর্তি হয়েছেন। জেঠুর পরে আমার বাবা, কাকারা নিতান্ত বালক সে সময়। নিয়ম করে জেঠু প্রতিদিন সন্ধ্যাবেলা পাড়ার ক্লাবে তাস খেলতে যেতেন। 1-1.5 ঘন্টা তাস পিটিয়ে ফিরে আসতেন বাড়ি। তারপর পড়াশোনা করতেন রাতে খাওয়ার আগে পর্যন্ত। এটা ছিল ওনার রোজকার রুটিন। একদিন তাস খেলতে খেলতে একটু বেশি রাত হয়ে গেছে। ঘড়ির দিকে খেয়াল করেন জেঠু। গ্রামের দিকে একটু রাত হলেই রাস্তা নির্জন হয়ে যায়। যে সময়ের কথা বলছি সে সময় ইলেকট্রিক কারেন্ট ছিল না, সব বাড়িতেই হেরিকেন বা হ্যাজাক চলত। চেনা রাস্তা, তাই জেঠুর কোনো অসুবিধা হচ্ছিল না রাস্তায় চলতে। বাড়িতে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে গেলেন উনি। রান্নাঘরের জানলা থেকে আসা এক চিলতে হেরিকেনের আলোয় কি যেন দেখলেন। উঠোনের এক কোণে একটা ঝাঁকড়া খেজুর গাছের তলায় কেউ দাঁড়িয়ে আছে। এত লম্বা লোক, প্রায় খেজুর গাছ সমান লম্বা লোকটা 2 হাত কোমরে রেখে শটান দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই চোর হবেই বেটা, এই ভেবে জেঠু ঘরের দরজা ধাক্কা দিতে লাগলেন। মাঝে মাঝে পিছু ফিরে দেখতে লাগলেন। একইভাবে দাঁড়িয়ে আছে লোকটা। বেশি জোরে ধাক্কা দিচ্ছিল না, যদি সবচেয়ে চোরটা পালিয়ে যায়। ঠাম্মা দরজা খুলতেই জেঠু ঘরের কোণ থেকে একটা লাঠি তুলে নিলেন। আর চোরের একদিন না আমার একদিন। ঠাম্মা অবাক হয়ে বলল, কি বলছিস রে তুই? কোথায় চোর? ওই তো দেখো না, খেজুর গাছের তলায় কি লম্বা লোকটা, প্রায় 12-14 ফুট হবে। মানে ওই কাজটার সময় নিশ্চয়ই চুরির মতলবে এসেছে। এই বলেই অসীম সাহসী জেঠু লাঠি হাত বাড়িয়ে বেরিয়ে গেলেন। পিছু পিছু ঠাম্মাও গেলেন। কিন্তু খেজুর গাছের তলায় তো কেউ নেই, পুরো ফাঁকা জায়গাটা। 1 মিনিটের মধ্যে কোথায় গেল লোকটা? এই বলে জেঠু এদিক ওদিক খুঁজতে লাগলেন। ওরকম লম্বা লোক এত তাড়াতাড়ি চোখের আড়ালে হবে কি করে? ঠাম্মা বললেন, আজ শনিবার, তাই অমাবস্যা রাত, তার ওপর অত লম্বা লোক। ওটা মানুষ ছিল না, হয়তো কোনো অপদেবতা ছিল। তুই এত রাত করলি কেন বাড়ি ফিরতে? দেখ তো, যদি তোর কোনো ক্ষতি করেছি তো চল ঘরে। জেঠু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, কিন্তু খুব চিন্তায় পড়ে গেলেন। সত্যি কি লোকটা মানুষ ছিল না? ভূত পেত তো কোনোদিনই বিশ্বাস করতেন না জেঠু, কিন্তু এই জিনিসটা জেঠুর সারা জীবন মনে থাকবে। আর তার থেকে বড় কথা, অত লম্বা মানুষ দেখা যায় না। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু অদ্ভুত ছিল। হয়তো ছোট ছিল দ্বিতীয় ঘটনাটা, তবে বেশ অদ্ভুত ছিল। আমি কথা বাড়াবো না, চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। এবং যারা দুটো ঘটনা শুনে ফেলেছ অবশ্যই কিন্তু লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের দুটি ঘটনা কেমন লাগলো। আমি চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকের তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে লিখেছে বাংলাদেশ থেকে হোসেন হিমেল। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আমার নাম হিমেল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ভূত কিংবা প্রেত এসব বিষয়ে আমার আগে পরে কখনোই বিশ্বাস নেই। আমি যা দেখেছি আমার মনের ভুলও হতে পারে, তবে কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার ঘর আমার একটা মনে হয় যে কিছু তো একটা আছে, যেটা হতে পারে মানুষের বলা ভূত বা
অশরীরী আত্মা। আমার এক বন্ধু, এখানে তার নামটা বলছি না, সে নতুন মোটর সাইকেল কিনে আমাকে অফার করল, ভাই চলেন, বাগেরহাটের মামলায় আমার ফুফুর বাড়ি আছে, সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসি। অনেক জড়াজড়ি করায় এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে, ওদের বাড়ি বাগেরহাটের বাজারের কাছেই, যথারীতি আমাকে মোটরসাইকেল চালাতে বলল। আসতে সময় ওর জন্য টিফিন কারিতে ফুফু খাবার দিয়েছিল। ও বাটি হাতে নিয়ে মোটরসাইকেলে বসে আছে আর আমি চালাচ্ছি। চুলকাটি বাজারের ভেতর দিয়ে সিএনবি বাজারে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে। গ্রামের মধ্যে দিয়ে ও আমাকে বলল, ভাই চলেন, এই রাস্তা দিয়ে যাই। আমি বললাম, এটা গ্রামের মধ্যে দিয়ে চিকন রাস্তা, তাছাড়া অনেক ভালো সাইড রাস্তা আছে, আমি চিনি, কোনো সমস্যা হবে না। রাস্তায় ঢুকে মোটামুটি গাড়ি চালাতে থাকলাম। কিছু দূরে যাওয়ার পর দেখলাম একটা 8 থেকে 9 বছরের মেয়ে আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে, আমরা আগে ছোটবেলায় যখন দিনে বা রাতের বেলা রাস্তা দিয়ে ভ্যান গাড়ি চলাচল করত, তখন আমরা পিছন পিছন দৌড়াতাম। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা মোটর সাইকেলের সাথে দৌড়াবে, এমনটাই স্বাভাবিক। আমার বন্ধুকে বললাম, বন্ধু দেখ, মেয়েটাকে দৌড়াতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও বলল, হ্যাঁ ঠিক, আমারও ছোটবেলার এমন কাজ করতাম, আর মেয়েটার পিছন পিছন গাড়ি চালাচ্ছি। একটা সময় গাড়ির ডিজিটাল মাইল স্পিডের দিকে চোখ গেল। চোখ রাখতেই আমি পাথরের মতো হয়ে গেলাম। গাড়ির গতি আমার প্রায় 50 থেকে 55 আপ ডাউন করছে। এত স্পিডে মাত্র 8 থেকে 9 বছরের একটা মেয়ে কিভাবে দৌড়াচ্ছে? আমাকে বন্ধু বললাম, এইভাবে এই মেয়েটি কিভাবে দৌড়াচ্ছে? ও বলল, তাই তো। এই কথা বলতেই সামনে তাকিয়ে দেখি মেয়েটা উধাও। মোটর সাইকেল থামিয়ে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম রাত 1:35 বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যে কি দেখলাম। গাড়ির হেডলাইট ঘুরিয়ে রাস্তার চারপাশ ভালোভাবে খেয়াল করে দেখি কোনো বাড়ি ঘর নেই। রাস্তার এক পাশে সুপারি বাগান, তার পাশে একটা বড় পুকুর, আর সামনে পেছনে রাস্তা চোখের পলকে। মেয়েটি কোথায় গেল? পেছনে থাকার জন্য আমি মেয়েটির চেহারা দেখিনি, কিন্তু মেয়েটি একটি হলুদ ফ্রক পরা ছিল এবং খালি পায়ে বেশ স্বাস্থ্যবান চুল সম্ভবত ছেড়ে দেওয়া ছিল। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হলে ভাবতাম মেয়েটি হয়তো নিজ বাড়িতে ঢুকে গিয়েছিল, আর আমাদের ডিজিটাল মিটার হয়তো খারাপ হয়ে গিয়েছিল। তবে আমরা যখন বাড়িতে পৌঁছালাম তখন ঘটল সব থেকে ভয়ানক ঘটনা। যে টিফিন বাটিতে করে ওর ফুফু খাবার দিয়েছিল, সে বাটিতে কিছু লতাপাতা, গোবর আর শুকনো মাটি এবং একটি দুমড়ে মুচড়ে রাখা ফ্রক ছিল। এটি সেই ফ্রক যেটি আমি মেয়েটির পরনে দেখেছি। চাচি আম্মা যখন আমাদের সামনে বাটি খুলল, তখন আমরা ওই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছি এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখলাম আমি খাটে শুয়ে আছি। পরে জানতে পারলাম আরও ভয়ঙ্কর ঘটনা। সে রাতে চাচি আম্মা টিফিন বাটি খুললে ফ্রিজে রেখে দিয়েছিল। সকালে উঠে খাবার গরম করে সবাইকে দিয়েছিল। আমার বন্ধুকে বললাম, তুই কিছু দেখিসনি? ও আমাকে বলল, বাইক চালানোর সময় আমি গল্প করতে করতে চলে এসেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। ওরা ভেবেছিল আমার হয়তো শরীর অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে পড়ে যাই এবং 4 দিন জ্বরে ভুগি। ঘটনাটা কেউ বিশ্বাস করছিল না। আমি চেপে যাই, এরপরে কোনো কথা বাড়াই না। তারপর থেকে আমি রাতে বাইক চালাতে গেলে মনে হয় মেয়েটি আমার পাশে পাশে দৌড়াচ্ছে, তাই এখন আর রাতে বাইক চালাই না। যদি দরকার হয় এমন কাউকে সাথে নিয়ে বের হয়েছে বাইক চালাতে পারে। ঘটনাটি বিশ্বাস হলে অন্যদের শোনাবেন। এটাই ছিল ঘটনা।
আজকের 3টি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল, তবে লাস্টের যে তৃতীয় ঘটনাটি সেটা কিন্তু বেশ ভয় ছিল। তোমাদের কোন ঘটনাটা বেশি ভয় লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে রিকোয়েস্ট করব, গল্পকথাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই গল্পকথাকে সাবস্ক্রাইব করে দিও। এবং যেহেতু এপিসোড বাড়ছে তাই রিকোয়েস্ট করব এপিসোড বাড়ার সাথে সাথে যাতে গল্পকথার সাবস্ক্রাইবগুলোও বাড়ে। এবং তোমরা যারা এখনও অবধি গল্পকথায় ঘটনা পাঠাওনি অবশ্যই কিন্তু গল্পকথায় ঘটনা লিখে পাঠিয়ে দাও। ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং বলে রাখি, যারা সেই অবধি 3টি ঘটনা শুনেছ প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে, এবং শেয়ার করে দাও ফ্যামিলি মেম্বারদের সাথে যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে অথবা পছন্দ করে। কেমন লাগলো আজকের 3টি ঘটনা অবশ্যই জানিও। অনেক ধন্যবাদ আজকে 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।